প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিকন অভিজ্ঞতা 6 দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এর প্রথম পর্বে পৃষ্ঠা 63 হতে। তোমরা যারা শিকন অভিজ্ঞতা 5 বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এর প্রথম ও দ্বিতীয় পর্বগুলো দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব অনুসন্ধান করতে গিয়ে আমরা অনেকগুলো নতুন বিষয় জেনেছি, অর্থাৎ আমরা গত যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় জেনেছি বা শিখেছি। বাংলা কেন একটি ভূপ্রাকৃতিক অঞ্চল তা যেমন জেনেছি, তেমনি শিখেছি এই ভূপ্রকৃতি মানুষের ইতিহাসে কতভাবে প্রভাব বিস্তার করে থাকে। এটাও অনুধাবন করতে পেরেছি যে পৃথিবীর সকল স্থানের ভূপ্রকৃতি একরকম নয়। পৃথিবীতে রয়েছে শস্য শ্যামল প্রান্তর, উঁচু উঁচু পর্বত, মালভূমি, ধুধু মরুভূমি, দুর্গম বনজঙ্গল, আরও রয়েছে ধবধবে সাদা তুষার আবৃত মেরু অঞ্চল এবং সাগর ও মহাসাগর। এক একটি অঞ্চলের ভূপ্রকৃতি এক এক রকম। অঞ্চল ভেদে মানুষের কাজকর্মও তাই ভিন্ন হয়ে থাকে। মানুষের সকল কাজকর্মের সাথে প্রাকৃতিক উপাদানগুলোর রয়েছে গভীর সম্পর্ক। ভূগোলের সাথে মানুষের এই সম্পর্ক আমরা বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব অধ্যায়ে পড়েছি। এবার চলো দক্ষিণ এশিয়া তথা ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব কিরকম তা জানার চেষ্টা করি। এবার তারা আমাদেরকে একটা অনুসন্ধানী কাজ দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা, সেখানে কি বলছে একটু দেখে নিই ভালো করে। বলেছে পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোর বৈচিত্র্যময়। নদী, পাহাড়, সমুদ্র, মরুভূমি, জঙ্গল, মালভূমি এই সবই হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। চলো এরকম আরো কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের নাম খাতায় লিখে ফেলি। কোন ধরনের পরিবেশে মানুষ কিভাবে জীবন যাপন করে তা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বর্ণনা করার চেষ্টা করি। এবার আমাদেরকে সেই কাজটি করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই কাজটি তোমাদের জন্য এখানে করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য উত্তরটা লিখে দিয়েছি। প্রথমে লিখেছি সমভূমি। বগুড়া জেলায় অবস্থিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থান মহাস্থানগড়। বগুড়া জেলাটি সমভূমি অঞ্চলে অবস্থিত। এরপরে লিখেছি পার্বত্য এলাকা। পার্বত্য এলাকা চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা নিয়ে গঠিত। এই অঞ্চলে বসবাসকারী অন্যতম ক্ষুদ্র জাতিসত্তা হলো চাকমা। চাকমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে জুম চাষ, অর্থাৎ চাকমারা জুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এরপরে হাওর। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা হাওর এলাকা। হাওর অপূর্ব সুন্দর এক জনপদ। এই অঞ্চলের মানুষ কৃষি এবং মৎস্য আহরণ করে তাদের জীবন অতিবাহিত করে। এরপর হচ্ছে যে হ্রদ। হ্রদ রাঙ্গামাটি জেলার কাপ্তাই এলাকায় হ্রদ অবস্থিত। এই হ্রদ দিয়ে জেলা সদরের সাথে 6টি উপজেলার সাথে নৌ যোগাযোগ ব্যবস্থা চালু আছে। অর্থাৎ যে কাপ্তাই এলাকার যে হ্রদটি রয়েছে সেটা রাঙ্গামাটি জেলার মধ্যে যে 6টি উপজেলার সাথে এই হ্রদের মাধ্যমে নৌপথে তারা যোগাযোগ করে থাকে। চলো এবার পরবর্তী পৃষ্ঠা যাওয়া যাক। পৃথিবীতে মানুষের টিকে থাকার ইতিহাস জানার জন্য পণ্ডিতগণ বছরের পর বছর ধরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আদি মানুষের শরীরের কঙ্কাল ও হাড়গোড় খুঁজে পেয়েছেন। মানুষের শরীরের এই হাড়গোড়কে বলা হয় জীবাশ্ম বা ফসিল। এগুলো নিয়ে যারা কাজ করেন তারা হলেন
জীবাশ্ম বিজ্ঞানী। জীবাশ্ম বিজ্ঞানীদের সঙ্গে ইতিহাসবিদ সহ আরও নানান পেশার পণ্ডিতগণ যুক্ত হন। এইসব উপাদান নিয়ে তারা গবেষণা করেন, গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করেন। এইভাবে লক্ষ লক্ষ বছর আগের মানুষের কঙ্কাল ও হাড় বিশ্লেষণ করে তারা মানুষের ইতিহাস জানার চেষ্টা করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সেরকম একটা ছবি আমাদের বইতে দেখতে পাচ্ছি এবং বইয়ের ছবির পাশে কি লেখা আছে দেখো। এই যে আমরা এখানে কিন্তু ফসিল দেখতে পাচ্ছি। এই ফসিলের পাশে লেখা আছে বিভিন্ন সময়ে মানুষের কঙ্কাল বা হাড়গোড় মাটির নিচ থেকে গবেষকগণ উদ্ধার করেন। এসব হাড় হাজার হাজার বছর ধরে শক্ত হয়ে যায়। কোনো কোনো সময় অনেক আর্দ্র জলবায়ুতে হাড় ক্ষয় পেতে পেতে বিলুপ্ত হয়ে যায়। পরিবেশের উপর হাড় টিকে থাকবে কিনা তা নির্ভর করে। এই ধরনের হাড় বা শরীরের টিকে থাকা অবশেষকে জীবাশ্ম বা ফসিল বলা হয়। তাহলে ফসিল কাকে বলা হয়? যে শরীরের টিকে থাকার সর্বশেষ যে অবস্থা, হ্যাঁ, সেটাকে বলা হয় জীবাশ্ম বা ফসিল। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। আমরা এবার ছবির নিচের অংশটা পড়ব। নিচের অংশে কি আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। মানুষের জীবাশ্মের পাশাপাশি তাদের ব্যবহৃত অনেক হাতিয়ারও পাওয়া যায় পৃথিবীর অনেক স্থানে। হাতিয়ারগুলো থেকেও আদি মানুষের জীবনযাপন সম্পর্কে অনেক কিছু জানা যায়। প্রায় ৩৩ লক্ষ বছর আগে সর্বপ্রথম পাথরের হাতিয়ার তৈরি করে মানুষ ছোট ছোট কাজ করা শেখে। তারা একসঙ্গে দলবদ্ধভাবে থাকত, গুহায় বসবাস করত, শিকার করতে বা ফলমূল সংগ্রহ করতে পারত। আমরা জানি যে এই যুগকে বলা হয় পাথরের যুগ। অর্থাৎ সেই যে পাথরের যে ব্যবহার ছিল বা পাথরের যে অস্ত্রশস্ত্রের ব্যবহার ছিল, সেই যুগকে আমরা কি বলি? পাথরের যুগ বলি। পাথরের যুগে মানুষ শিকার করত, সংগ্রহ অর্থাৎ ফলমূল সংগ্রহ করত এবং নিজের আত্মরক্ষার জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করত। পাথরের যুগের 3টি পর্যায় রয়েছে, যা আমরা ইতিহাস জানার উপায় অধ্যায়ে জেনেছি। এবার নতুন পাথরের যুগের শেষ পর্বে তামা আবিষ্কৃত হয়। অর্থাৎ পাথরের যুগের যখন শেষ হয় তখন কি আবিষ্কৃত হয়? তামা আবিষ্কৃত হয়। পাথর থেকে তামার আকর নিয়ে তা উত্তপ্ত করে কাঁচা তামা বের করে আনা হতো। সেই তামা দিয়ে হাতিয়ার নির্মাণের কাজ চলত। পাথরের পাশাপাশি তামার ব্যবহার শুরু হয় বলে এই সময়কে বলা হয় তাম্রপ্রস্তর যুগ। অর্থাৎ তামা এবং যে পাথর দুটার সমন্বয়ে যে যুগটা পরিচালিত হয়েছিল, সেই যুগটাকে বলা হয়েছে কি? তাম্রপ্রস্তর যুগ। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। পরের পৃষ্ঠায় আমরা সেই ধরনের ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এখানে আদিম মানুষরা কিন্তু কাজ করতেছে, পাথর এবং তামার ব্যবহার তারা করতেছে। বলা হচ্ছে দেখো, আদি যুগে মানুষ পাথর থেকে তামার আখর বের করে নিয়ে আসতো। অর্থাৎ আদি যুগে তারা পাথর থেকে তামার আখর বের করে নিয়ে আসতো। সে আখর আগুনে গলিয়ে তৈরি করা হতো নানান রকম হাতিয়ার। আমরা এখানে কিন্তু যে আগুনে পুরানো অবস্থায় দেখতে পাচ্ছি এবং আগুনে পুড়িয়ে তারা যে যে গলিত অবস্থায় যে মানে যে তামাগুলো যে গলানো অবস্থায় আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। অর্থাৎ তামার গলানো লাভা আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো দিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে অস্ত্র তৈরি করত বা বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক যন্ত্রপাতি তৈরি করত, তার ছবি আমরা নিচে দেখতে পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে যে সেই আত্মরক্ষার এবং শিকারের বিভিন্ন ধরনের হাতিয়ার বা অস্ত্রশস্ত্র আমরা এগুলো এখানে দেখতে পাচ্ছি। এবার নিচে কি বলা হয়েছে দেখো, ভারত উপমহাদেশের উত্তরাংশে প্রাপ্ত তাম্রপ্রস্তর যুগের কয়েকটি হাতিয়ার ও নিদর্শন। অর্থাৎ এগুলো হচ্ছে যে কি ভারত উপমহাদেশের উত্তরাংশে প্রাপ্ত। হ্যাঁ, উত্তরাংশে কিন্তু যে মানুষরা যে বসবাস করত সেখানের থেকে প্রাপ্ত তাম্রপ্রস্তর যুগের কয়েকটি হাতিয়ার এখানে দেয়া হয়েছে, সেটা আমরা এখানে দেখতে পেলাম। চলো এবার আরো সামনের দিকে আগাই। সামনে বলা হচ্ছে কি দেখো, যেমনটা আমরা আগে জেনেছি, নতুন পাথরের যুগে মানুষ প্রথম কৃষির আবিষ্কার করে। এই ঘটনাটিকে
ইতিহাসে কৃষি বিপ্লব বলা হয়। তাহলে কৃষি বিপ্লব বলা হয় কোন কোন সময়ের যুগকে? যে নতুন পাথরের যুগে মানুষ যখন প্রথম কৃষির যে আবিষ্কার করেছিল সেই যুগটাকে বলা হয় কি? কৃষি বিপ্লব। ভারত উপমহাদেশে তথা দক্ষিণ এশিয়ায় এই বিপ্লব শুরু হয় আজ থেকে আনুমানিক কম বেশি ৯,০০০ বছর পূর্বে। বাংলা অঞ্চলে খুব সম্ভবত শুরু হয়েছিল আনুমানিক ৭,০০০ বছর পূর্বে। কৃষি আবিষ্কারের আগে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে হতো খাদ্যের খোঁজে। কৃষিকাজ শিখে ফেলার পর মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে, বিভিন্ন ধরনের পশুপালন করাও রপ্ত করে। গ্রাম ও শহরের মতো বসতি গড়ে ওঠে নানান স্থানে। এবার আমরা জানবো কৃষি বিপ্লব সম্পর্কে। যেহেতু এখানে কৃষি সম্প্রসারণ হচ্ছে আস্তে আস্তে, তাহলে আবার আমরা জানবো যে কৃষি বিপ্লব মানব সভ্যতার প্রথম বিপ্লব। কৃষি বিপ্লব হচ্ছে কি? মানব সভ্যতার প্রথম বিপ্লব। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড প্রথম এ বিপ্লবের নাম দিয়েছেন নবোপলীয় বিপ্লব বা কৃষি বিপ্লব। অর্থাৎ কৃষি বিপ্লবের অপর নাম হচ্ছে কি? নবোপলীয় বিপ্লব। আর নবোপলীয় বিপ্লবের অপর নাম হচ্ছে কৃষি বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে মানুষ খাদ্য সংগ্রহ ও শিকারের জীবন ত্যাগ করে খাদ্য উৎপাদনের জীবনে প্রবেশ করে। অর্থাৎ এই বিপ্লবে অর্থাৎ কৃষি বিপ্লবের মাধ্যমে মানুষ কিন্তু খাদ্য সংগ্রহ ও শিকারের জীবনটাকে তারা কি বাদ দিয়ে দিয়েছে। এরপর তারা কি কৃষি উৎপাদন মানে খাদ্য উৎপাদনের জীবনের দিকে প্রবেশ করেছে। এই বিপ্লবের ফলে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসতি গড়ে তোলার সুবিধা লাভ করে। অর্থাৎ যেহেতু কৃষি বিপ্লবের সৃষ্টি হয়েছে তখন মানুষ কি করতেছে? উৎপাদন করতেছে, অর্থাৎ কৃষির মাধ্যমে উৎপাদন করতেছে। তখন তারা এখন কি করছে? যাযাবর জীবন ত্যাগ করে ফেলেছে। এখন তারা স্থায়ীভাবে বসতি গড়ে তোলার মাধ্যমে যে সেই সুবিধা লাভ করার চেষ্টা করতেছে। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। যেহেতু মানুষ স্থায়ীভাবে এবার বসবাস করা শুরু করেছে, এই স্থায়ীভাবে বসবাস করার কারণে এবার নগর বিপ্লব শুরু হয়েছে। মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লব হচ্ছে যে নগর বিপ্লব। মানব সভ্যতার দ্বিতীয় বিপ্লবকে বলা হয় নগর বিপ্লব। নগর বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড। তিনি তার যে গ্রন্থ ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে নগর বিপ্লবের 10টি বৈশিষ্ট্য উল্লেখ করেন। তাহলে গর্ডন চাইল্ড তার যে একটা গ্রন্থ ছিল, তার যে একটা বই ছিল ম্যান মেক্স হিমসেলফ, এই গ্রন্থের মধ্যে তিনি নগর বিপ্লবের 10টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এইসব বৈশিষ্ট্যের মধ্যে লিখন পদ্ধতির আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং শিল্পকলার বিকাশের কথাও রয়েছে। তিনি তার বইয়ের মধ্যে শিখন পদ্ধতির আবিষ্কার সম্বন্ধে বলেছেন, জ্ঞান বিজ্ঞানের চর্চার কথা বলেছেন, শিল্পকলার বিকাশের কথাও তিনি এখানে বলেছেন। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ থেকে মানুষ যখন নগরভিত্তিক সমাজ গঠন করে তখন নগরের মানুষের মধ্যে এই জিনিসগুলো চর্চা শুরু হয়েছিল। অর্থাৎ যে লিখন পদ্ধতির আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের চর্চার আবিষ্কার এবং জ্ঞান চর্চার বিজ্ঞানের চর্চার যে প্রথা, শিল্পকলার বিকাশের কথা তিনি তার বইতে কিন্তু এগুলো উল্লেখ করেছেন, যেগুলো তিনি যে মানব সভ্যতার যে দ্বিতীয় বিপ্লব, যে নগর বিপ্লব, সেই নগর বিপ্লবের মধ্যে সেখানে এগুলো ছিল। চলো এবার আরো সামনের দিকে যাওয়া যাক। এবার দক্ষিণ এশিয়ার ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব সম্পর্কে আমরা জানব। দক্ষিণ এশিয়ার ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। চলো এবার দক্ষিণ এশিয়ার বা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বিষয়টি বুঝতে হলে দক্ষিণ এশিয়ার ভূখণ্ডটিকে স্পষ্ট করে চেনা দরকার। প্রথমে আমাদেরকে দক্ষিণ এশিয়ার ভূখণ্ড সেটাকে স্পষ্ট করে চেনা দরকার আছে। আমরা এখানে ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে দক্ষিণ এশিয়ার যে অংশটা, সেই অংশটা এখানে যে বড় করে পৃথিবীর যে অংশ আছে, পৃথিবীর অংশের মধ্যে আমরা এখানে ছোট করে আছে আর এখানে আমরা সেটা বড় করে দেখতে পাচ্ছি। তাই বলা হয়েছে উপরের মানচিত্রে তোমরা পৃথিবীর একাংশ দেখতে পাচ্ছ। মানচিত্রটিতে পৃথক রং দিয়ে দক্ষিণ এশিয়ার অবস্থান দেখানো হয়েছে। অর্থাৎ এখানে যে সবুজ অংশ দিয়ে বা সবুজ রং দিয়ে কিন্তু তোমাদেরকে দক্ষিণ এশিয়ার অংশটিকে বোঝানো হয়েছে বা দেখানো হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা।
এবার চলো আরো সামনের দিকে আগানো যাক। বলা হচ্ছে যে ইতিহাসের আলোকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রাচীনকালে যে ভূখণ্ড ভারতবর্ষ নামে পরিচিত ছিল সেই ভূখণ্ড এখন দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত। অর্থাৎ ইতিহাসের আলোকে আমরা যেখানে দেখেছিলাম যে যে ভূখণ্ডটি ভারতবর্ষ নামে পরিচিত ছিল, হ্যাঁ, সেই ভারতবর্ষটি এখন বর্তমানে দক্ষিণ এশিয়া নামে পরিচিত। দক্ষিণ এশিয়ায় বর্তমানে মোট 8টি রাষ্ট্র রয়েছে। এগুলো হলো আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মালদ্বীপ। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যার কারণে একে একটি অঞ্চল হিসেবে গণ্য করা হয়। এই দক্ষিণ এশিয়ার পূর্ব অংশে বাংলা নামে আরও একটি অঞ্চল রয়েছে যার কথা আমরা ইতিমধ্যে জেনেছি। এবার আমরা নানান বৈচিত্র্যের মানুষ অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে যে নানান বৈচিত্র্যের মানুষ রয়েছে সে মানুষ সম্পর্কে জানব। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূখণ্ডে যুগে যুগে নানান ভাষা, সংস্কৃতি আর নানান বৈচিত্র্যের মানুষ প্রবেশ করেছে। নানান বৈচিত্র্যের মানুষের পাশাপাশি অবস্থান, নানান প্রতিকূলতার মধ্যে টিকে থাকার লড়াই নিয়েই রচিত হয়েছে দক্ষিণ এশিয়ায় মানুষের ইতিহাস। এবার চলো আরো সামনের দিকে আগানো যাক। দক্ষিণ এশিয়া তথা ভারতবর্ষের বিভিন্ন অংশে যেসব ভাষাগোষ্ঠীর মানুষেরা বসতি স্থাপন করেছিল তার মধ্যে প্রথমেই বলতে হয় দ্রাবিড় এবং অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষের কথা বা মানুষদের নাম। এরপর একের পর এক তিব্বতী, চৈনিক, আর্য ভাষাগোষ্ঠীভুক্ত মানুষরা বসতি স্থাপন করেছে। মূলত খাদ্য, বাসস্থান এবং নিরাপত্তার সন্ধানে নানান বৈচিত্র্যের ভাষাগোষ্ঠীর মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। এবার আমরা যে হরপ্পা সভ্যতা সম্পর্কে জানব। হরপ্পা সভ্যতা প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা। অর্থাৎ আমাদের যে দক্ষিণ এশিয়া অর্থাৎ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের প্রথম যে নগর সভ্যতা, সেই নগর সভ্যতার নাম হচ্ছে যে হরপ্পা সভ্যতা। আজ থেকে প্রায় 4500 বছর আগে ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে অত্যন্ত উন্নত কিছু নগর সভ্যতা গড়ে উঠেছিল। এর মধ্যে প্রধান দুটি নগরের নাম হচ্ছে মহেঞ্জোদারো আর হরপ্পা। এই দুটো নগরের একটি বর্তমানে ভারত এবং অন্যটি পাকিস্তান রাষ্ট্রের সীমানার মধ্যে পড়েছে। খননের ফলে নগর দুটোর মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে পরিকল্পিতভাবে তৈরি রাস্তা, বাড়িঘর, স্নানাগার, গোলাঘর সহ অনেক রকমের স্থাপনা। শুরুতে শুধু হরপ্পা এবং মহেঞ্জোদারো নগরের খোঁজ পাওয়া গেলেও প্রত্নতাত্ত্বিকবিদগণ এই নগর দুটোর চিহ্ন ধরে আরো কিছু স্থান খনন কাজ পরিচালনা শুরু করেন। এর ফলে ধীরে ধীরে বর্তমান ভারত ও পাকিস্তানের বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গেল মানব বসতির আরো কিছু প্রাচীন চিহ্ন। এখনো অনেক নতুন নতুন স্থান খুঁজে পাওয়া গিয়েছে। আমরা এখানে সেরকম একটা নগর সভ্যতার ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আমরা ছবিতে হরপ্পা সভ্যতার একটি নগরকে দেখতে পাচ্ছি, যে নগরের নাম ছিল লোথাল। এই নগরের নামটা কি ছিল? লোথাল ছিল। এবং সে সম্পর্কে ছবির নিচের অংশে কথাগুলো বলা আছে। আমরা কিন্তু ছবিটা দেখে নিলাম। এবার ছবি সম্পর্কে কি বলা আছে সেটা একটু করে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। হরপ্পা সভ্যতার এক একটি নগর গড়ে উঠেছিল এক এক ধরনের ভূপ্রাকৃতিক সুবিধা নিয়ে। ছবিতে আমরা হরপ্পা সভ্যতার একটি নগর দেখতে পাচ্ছি, এর নাম ছিল লোথাল। এটি ছিল মূলত একটি সমুদ্র বন্দর, শিল্পীর চোখে আঁকা বন্দর নগরী লোথাল। এই যে সভ্যতাটা বা এই যে নগর সভ্যতার ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা শিল্পী তার মনের ছবির বা প্রতিচ্ছবি বা মনের কল্পনার মাধ্যমে যে লোথাল শহরটিকে এখানে ফুটিয়ে তুলেছে আমাদের জন্য। এবার চলো আরো সামনের দিকে আগানো যাক। হরপ্পা, মহেঞ্জোদারো নগর সহ আরো বসতি চিহ্ন পাওয়া গিয়েছে সিন্ধু নদী তীরবর্তী এলাকায়। মূলত কৃষিকে কেন্দ্র করেই এখানে প্রথম মানুষের বসবাস শুরু হয়েছিল।
ধীরে ধীরে কৃষি থেকে শিল্প ও ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটেছে এবং এরই ধারাবাহিকতায় বড় বড় নগরের উৎপত্তি হয়েছে। হরপ্পা সভ্যতা সম্পর্কে আরো একটি চমৎকার তথ্য জেনে নিই চলো। আমরা এবার হরপ্পা সম্পর্কে আরো একটি চমৎকার তথ্য জেনে নেব। পৃথিবীর অন্যান্য সভ্যতা সম্পর্কে জানতে শুরু করলে দেখা যাবে অধিকাংশ প্রাচীন সভ্যতার জন্ম হয়েছে কোনো না কোনো একটি নদীর তীরে। এটা কিন্তু আমরা গত যে অভিজ্ঞতা সেটাতে আমরা পড়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা। কিছু কিছু সভ্যতা আবার গড়ে উঠেছে সমুদ্র তীরবর্তী এলাকায়, অর্থাৎ কিছু কিছু নদীর তীরে গড়ে উঠেছে আর কিছু কিছু সমুদ্রের তীরে গড়ে উঠেছে। সেই হিসেবে হরপ্পা সভ্যতার বিকাশে ভিন্ন রকমের কিছু ব্যাপার লক্ষ্য করা যায়। আমরা হরপ্পার ক্ষেত্রে ভিন্ন রকমের যে ব্যাপার লক্ষ্য করতেছি, কেননা এখানে একই সঙ্গে অনেকগুলো বসতি গড়ে উঠেছিল এবং বসতিগুলো কেবল নদীর তীরেই নয়, বরং পাহাড়ি এলাকা, শুষ্ক মরুভূমি এবং সাগর উপকূলেও ছড়িয়েছিল। অর্থাৎ এই যে সভ্যতাটা গড়েছিল, এই সভ্যতাটা শুধুমাত্র নদীর তীরে গড়ে ওঠেনি, এটি গড়ে উঠেছে পাহাড়ি এলাকাকে এবং শুষ্ক মরুভূমি এবং সাগর উপকূল, হ্যাঁ, সাগরের উপকূল নিয়েও কিন্তু এই যে সভ্যতাটা গড়ে উঠেছিল। বিভিন্ন ধরনের ভূপ্রকৃতিতে এই সভ্যতার বিভিন্ন ধরনের কেন্দ্র গড়ে উঠেছিল। হরপ্পা সভ্যতাকে এই জন্যই কেবল নদী প্রভাবিত সভ্যতা বলা ঠিক হবে না। অর্থাৎ হরপ্পা যে সভ্যতা, এই সভ্যতাটাকে শুধুমাত্র আমরা নদী প্রভাবিত সভ্যতা বলা ঠিক হবে না, কারণ এখানে কিন্তু শুধুমাত্র নদীর তীরে গড়ে উঠেনি। হ্যাঁ, এটা গড়ে উঠেছে বিভিন্ন পাহাড়ি এলাকা, শুষ্ক মরুভূমি এবং সাগরের উপকূলকে নিয়ে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আমরা এখানে নৌকার মতো দেখতে একটা ছবি দেখতে পাচ্ছি। সেটার ছবির নিচে বলা আছে, দেখো কি বলা হচ্ছে, দেখো না একটু করে। একটি নৌকার অনুকৃতি বা এখানে নৌকা আকৃতির যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি। পোড়া মাটিতে তৈরি এই ছোট নৌকার আকার ও ধরন দেখে সেই সময়ের হরপ্পা সভ্যতার বিভিন্ন নগর ও বসতির মধ্যে নৌপথে যোগাযোগের জন্য ব্যবহৃত নৌকা সম্পর্কে ধারণা করা যায়। অর্থাৎ এই নৌকার ছবির মাধ্যমে আমরা ধারণা করতে পারছি যে এখানে যে হরপ্পা সভ্যতার মধ্যে যে নৌকার ব্যবহার ছিল। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। সভ্যতার যেমন উত্থান হয় তেমন পতনও হয়। অনেকেই মনে করেন হরপ্পার নগরগুলোতে একসময় সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়, ফলে এর পতন হয়। হরপ্পা সভ্যতার পতনের পেছনে ভৌগোলিক কারণও খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। বলা হয় কৃষিকে কেন্দ্র করে এই সভ্যতাগুলোর যাত্রা শুরু হয়েছিল। ধীরে ধীরে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নতি লাভ করেছিল। প্রকৃতির খেয়ালে একসময় হয়তো নদীগুলোর গতিপথ বদলে গিয়েছিল, বৃষ্টি কম হচ্ছিল, মরুভূমি বেড়ে যাচ্ছিল, এর ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন কমে যাচ্ছিল, শিল্প ও বাণিজ্য ব্যবস্থা গতি হারাচ্ছিল, আর সেজন্যেই একসময় মানুষ এই নগরগুলো ত্যাগ করে অন্য স্থানে চলে যেতে শুরু করেছিল। এভাবে মনে হচ্ছে যে কি হরপ্পা সভ্যতার যে বিলুপ সাধন হয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 69 পৃষ্ঠার বিশ্বের ইতিহাস ও সভ্যতার ভূপ্রকৃতির প্রভাব সম্পর্কে আলোচনা করব। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিকন অভিজ্ঞতা 6, দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিকন অভিজ্ঞতা 6,
দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।